বর্তমানে আপনি ব্যাংকে টাকা রাখলে সেই টাকার ফেরত পাবেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমার টাকা আমি পাইতেছি না মাসে 5,000, এরা 2.5 লক্ষ টাকা বেতন নেয়। এখন ম্যানেজারই বলতেছে যে ভাই ধৈর্য ধরেন। আমরা ধৈর্য ধরবো? আমার 1 টাকা কামাই করে আমি বিদেশ থেকে এনে দিছি, আমি ধৈর্য ধরবো? পরিশ্রমের টাকা আমরা ব্যাংকে রাখছিলাম চোরের ভয়ে। 6 মাস আগের টাকা আপনার ব্যাংকে লিকুইডিটি শর্ট হচ্ছে 1 বছর ধরে, তাহলে আমার 6 মাস আগের টাকাটা কোথায় গেল? আপনি ইতিমধ্যে অনেক সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে অনেক মানুষই ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না। ব্যাংকে টাকা রেখেছে, আমানত রেখেছে, কিন্তু টাকা তুলতে গিয়ে 5,000 টাকা পর্যন্ত তাকে ব্যাংক দিতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রবলেমটা কেন হচ্ছে? এর মূল কারণ হচ্ছে ঋণ খেলাপি, অর্থাৎ খেলাপি ঋণ। এখন এই খেলাপি ঋণটা আসলে কি? খেলাপি ঋণ হচ্ছে, ধরুন আমি এই ব্যাংক থেকে টাকা তুললাম, 1,000 কোটি টাকা আমি ঋণ নিলাম 1 বছরের জন্য, কিন্তু 1 বছর পার হয়ে গেল, আমি ব্যাংকে সেই টাকাটা দিতে পারলাম না। এমনকি 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, আমি সে টাকাটা মেরে পালিয়ে গেলাম, বা আমি টাকা দিলাম না কোনোভাবে, ক্ষমতার জোরে হোক আর কোনো কারণে হোক দিলাম না। এখন এই যে 1,000 কোটি টাকার ব্যাংকে ঘাটতি হলো, এই টাকাটা ব্যাংক কোথা থেকে দিয়েছে তাকে? সাধারণ জনগণ যে আমানত ব্যাংকে রেখেছে, সেই টাকাটাই বড় বড় মানুষকে বা বড় বড় লিডারকে, নেতাকে বা বড় বড় বিজনেসম্যানকে ব্যাংক ঋণ দেয়। কিন্তু যখন এই পুরো টাকাটাই কোনো বড় বিজনেসম্যান ঋণ নেওয়ার পরে মেরে দেয় অথবা টাকাটা না পরিশোধ না করে, তখন এটাকে খেলাপি ঋণ বলা হয় বা ঋণটা খেলাপিতে পরিণত হয়। আর যখন এই টাকাটার ঘাটতি হয়, তখন সাধারণ জনগণ যখন ব্যাংকে টাকা তুলতে যায়, তখন ব্যাংক আর সাধারণ মানুষকে টাকা দিতে পারে না। খেলাপি ঋণকে ব্যাংকিং খাতে কালো অর্থ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2010 সাল থেকে দেশের ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে, এবং তখন থেকে আজ পর্যন্ত বর্তমানে ধারণা করা হয় যে ব্যাংকিং খাতের প্রায় 1/3 অর্থ খেলাপি ঋণে পরিণত হয়েছে। যার ফলে ধারণা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে দেশের 10 থেকে 12টি ব্যাংক প্রায় দেউলিয়া দ্বারপ্রান্তে চলে গেছে, যাদের মধ্যে অন্যতম ব্যাংক হচ্ছে এক্সিম ব্যাংক, তারপর ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোতে যদি আপনি ভুল করে টাকা জমা দেন, তাহলে সেই টাকা ফেরত পেতে আপনার অনেক ঝামেলা করতে হবে এবং আপনি ফেরত নাও পেতে পারেন। তাই যতটা সম্ভব বর্তমানে ব্যাংকে টাকা রাখা থেকে বিরত থাকুন, কারণ ব্যাংকে টাকা রাখা মানে আপনার নিজেরই বিপদ। পরিশ্রম করে কষ্ট করে টাকা উপার্জন করে আপনি ব্যাংকে রাখবেন, কিন্তু ব্যাংকের কাছে টাকা চাইতে গেলে আপনি টাকা পাবেন না। আপনি কোথাও বিচার দিতে গেলেও এর কোনো বিচার হবে না, এবং বিচার হলেও কতদিন পর রায় হবে এবং রায় হওয়ার পর অ্যাকচুয়ালি আপনি আপনার মূল সম্পদটা পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে খেলাপি ঋণ হয় কেন, বা খেলাপি ঋণ কোনো দেশের পুরো সিস্টেমটাই খারাপ হবে, দুর্নীতিতে ভরপুর হবে, তখন সেই দেশে এই ধরনের কাজকর্মগুলো হবে। ঋণ খেলাপি প্রায় সব দেশে হয়, কিন্তু বাংলাদেশে যে পরিমাণ ঋণ খেলাপি হয় তা অন্যান্য দেশে হয় না। কিন্তু কেন? দেখুন, আমরা আমাদের বাংলাদেশের গভর্নরকে দিয়ে শুরু করি। বর্তমান বাংলাদেশের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন মোস্তাকুর রহমান। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার কোনো ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। ব্যবসায়ী হিসেবে গভর্নর হওয়াটা আসলে মাথা ব্যথার বিষয় না। আমাদের মাথা ব্যথার বিষয় হচ্ছে যে একজন গভর্নরের শিক্ষাগত যোগ্যতা কতটুকু হওয়া উচিত। আসলে আমরা জানি বর্তমান বাংলাদেশের গভর্নরের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তিনি হেরা সোয়েটার্স অ্যান্ড গার্মেন্টসের একজন ব্যবস্থাপনা পরিচালক, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অফ বাংলাদেশ থেকে FCMA কমপ্লিট করেন। দেখুন, প্রতিটা দেশের গভর্নর হয় বাইরে থেকে, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, লন্ডন থেকে, আমেরিকা থেকে অর্থনীতির উপর পড়াশোনা করে তারপর গভর্নর হয়েছে, এবং তার চারিত্রিক দিক, তার ব্যবহার, ভালো মন মানসিকতা সব কিছু নির্বাচন করে, তার শিক্ষাগত নির্বাচন করে তাকে গভর্নর নিযুক্ত করা হয়। কিন্তু বাংলাদেশের গভর্নর নিযুক্ত করা হয়েছে শুধুমাত্র দলের স্বার্থের জন্য। যিনি সোয়েটার, গার্মেন্টস, কাপড় চোপড় বানায়, তিনি যখন অর্থনৈতিক দায়িত্ব পাবেন, তখন কি ব্যাংকিং খাতকে তিনি ভালোভাবে পরিচালনা করবেন? না। তার বাস্তব উদাহরণ হচ্ছে তিনি গভর্নরের দায়িত্ব পাওয়া মাত্র 1,000 কোটি টাকা নিজস্ব কোম্পানিতে ট্রান্সফার করেছেন। এখন বাংলাদেশের গভর্নর যখন নিজেই নিজের স্বার্থে দেশের টাকা ব্যবহার করবে, তখন অন্যান্য ব্যবসায়ীরা তো সেটা করবে এবং পুরো সিস্টেমটা সেটা করবে। তো আসুন আমরা জানি যে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। ধরুন আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, আমি কিভাবে এত টাকা ঋণ পাচ্ছি, এবং শুধু কি আমি দায়ী খেলাপি ঋণের পেছনে, নাকি ব্যাংক নিজেও দায়ী? আসুন সেই সকল প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করি। যখন কোনো ঋণ খেলাপি হয়, তার পেছনে শুধু কোনো ব্যক্তি বা কোনো যে ঋণ নিচ্ছে সে দায়ী হয় না।
পুরো সিস্টেমটা দায়ী হয়। কিভাবে? ধরুন আমি ব্যবসা করি, আমার কাছে আছে 100 কোটি টাকা, মানে আমার ব্যবসার ভ্যালু হচ্ছে 100 কোটি টাকা। তাহলে আমি ঋণ যদি নিতে যাই ব্যাংকের কাছে, কত টাকা পাবো? সর্বোচ্চ 50 কোটি বা 100 কোটি। কারণ আমার সম্পদই হচ্ছে 100 কোটি, আমি তো 1000 কোটি টাকা পাবো না। কিন্তু বাংলাদেশে সেটা হয়, যার কাছে 50 কোটি টাকা আছে সেও 1000 কোটি টাকার ঋণ নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? ধরুন আমি ব্যাংকের ম্যানেজার, আপনি আমার কাছে ঋণ নেবেন, আপনি একজন ব্যবসায়ী, আপনার কাছে টাকা নাই, আপনি 100 কোটি টাকার মালিক এবং আপনি আমার কাছে এসে বললেন যে আমাকে 1000 কোটি টাকা ঋণ দাও। আমি তখন বললাম যে আপনার ডকুমেন্ট দেখান, আপনার সম্পদ দেখান কতটুকু আছে। আপনি সম্পদে বললেন যে আমার 100 কোটি টাকা আছে। আমি আপনাকে বললাম যে আপনার তো 100 কোটি টাকা আছে, আপনি তো 1000 কোটি টাকার ঋণ পাবেন না। তখন আপনি কি করলেন? আমাকে কিছু প্রলোভন দিলেন। আমি যদি, মানে আমি তো ব্যাংকের ম্যানেজার, আমাকে বললেন যে আমি যদি কোনোভাবে সিস্টেম করে আপনাকে 1000 কোটি টাকা ঋণ করে দেই, তাহলে সেখান থেকে 10 বা 20 কোটি টাকা আপনি আমাকে দিবেন। আমি তো ম্যানেজার, আমি তো মাসে 1 লাখ টাকা বেতন পাই। আমি যখন একবারে 10-20 কোটি টাকার ইনকামের পথ পেয়ে গেলাম, তখন আমি পথভ্রষ্ট হয়ে ওই যে ব্যবসায়ী, তার সম্পদকে ব্যাংকের কাছে তুলে ধরলাম যে তার 1000 কোটি টাকার সম্পদ আছে, তাকে 1000 কোটি টাকা ঋণ দেওয়া যাবে। এবং আমার মাধ্যমে, অর্থাৎ ব্যাংকিং ম্যানেজার বা ব্যাংকিংয়ের সাথে যারা যুক্ত আছে তাদের মাধ্যমেই বিজনেসম্যান 1000 কোটি টাকা ঋণ পেয়ে গেল। এখন তার মোট ভ্যালু হচ্ছে 100 কোটি টাকা। সে যখন 1000 কোটি টাকা ঋণ পেয়ে যাবে, তখন কি আর সে সেটা পরিশোধ করতে পারবে? কখনোই না। ঠিক এইভাবে ঋণগুলো ব্যাংক থেকে নেওয়া হয় ব্যাংকের লোকজনের সাথে জড়িত হয়ে, এবং সেই ঋণগুলো নিয়ে সেগুলোকে আর পরিশোধ করা হয় না, যার ফলে এটা খেলাপি ঋণে পরিণত হয়। আর এই খেলাপি ঋণের কারণে ব্যাংকের অর্থ ঘাটতি হয়, আর যে কারণে সাধারণ জনগণ তার টাকাটা ব্যাংক থেকে পায় না। তাই আমি সবশেষে সেটাই বলবো যে আমাদের অ্যাকচুয়ালি ভাগ্যটা খারাপ যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। কারণ বাংলাদেশে কোনো অন্যায়ের বিচার হয় না। বাংলাদেশে যত প্রকার অন্যায়কারী আছে তারা সবসময় উপরে উচ্চ লেভেলে থাকে, আর যত ভালো মানুষ আছে তারা সবসময় নিরীহ নিপীড়িত হয়, অত্যাচার সহ্য করে এবং তারা শোষিত হয়। এটা হচ্ছে বাংলাদেশ। তা এই দেশে থাকতে গেলে আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে। কোন ব্যাংকে টাকা রাখলে আপনার সম্পদটা ভালো থাকবে, কোথায় আপনার আমানত রাখলে আমানতের খেয়ানত হবে না, সেটা আপনাকে জেনে শুনেই রাখতে হবে। কোনো একটা ব্যাংক এসে বলল যে আমার ব্যাংকে 1 লাখ টাকা রাখলে আমি আপনাকে 1500 টাকা দিব প্রতি মাসে। আপনি লোভে পড়ে সেই ব্যাংকের টাকা রাখলেন, কিন্তু আপনি ব্যাংকের সিস্টেমটা জানেন না যে একটা ব্যাংক সর্বোচ্চ কত % সুদ আপনাকে দিতে পারবে বা ইন্টারেস্ট আপনাকে দিতে পারবে। এখন কোনো ব্যাংক যদি তার সিস্টেম ছাড়া বাইরে গিয়ে আপনাকে লোভ দেখায় যে এত টাকা আপনাকে দিবে, তাহলে বুঝতে হবে যে এখানে there is something is wrong, এখানে কোথাও ভুল আছে বা সমস্যা আছে, এবং সেটা বুঝতে পারলে আপনাকে সেখান থেকে কাট করতে হবে। এক্সিম ব্যাংক, তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারপরে হচ্ছে কি যে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক, এগুলো কি করে মানুষকে প্রলোভন দেখায় যে 1 লাখ টাকা আমাদের এখানে রাখেন, 1024 টাকা বা 1500 টাকা আপনি প্রতি মাসে পাবেন। তো মানুষ যখন দেখে অন্যান্য ব্যাংকে রেখে আমি 700 টাকা পাচ্ছি এবং এই ব্যাংকে রেখে আমি 1500 টাকা পাচ্ছি, ডাবল পাচ্ছি, এই লোভে পড়ে তখন মানুষ এই ব্যাংকগুলোতে টাকা রাখে, এবং যখন ঋণ খেলাপির ফলে টাকা চাইতে গিয়ে আর পায় না, তখন আন্দোলন করে বা বলে বিচার চাই, আমার টাকা আমাকে দেওয়া হচ্ছে না কেন। আপনি জেনে শুনে রেখেছিলেন তার কাছে, আপনি জানেন যে সে আপনাকে প্রলোভন দেখাচ্ছে, আপনাকে অতিরিক্ত লোভ দেখাচ্ছে, আপনি বিবেচনা করেননি, প্রলোভনে পড়ে লোভে পড়ে আপনি তার কাছে টাকা রেখেছেন, এজন্য আপনার টাকাটা আটকে গেছে। সো বর্তমানে যারা বিভিন্ন রকম আন্দোলন আলোচনা করছে বা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে টাকা রেখেছে টাকা পাচ্ছে না, এটা এদেরকে অত মায়া করার প্রয়োজন নেই, কারণ এটা নিজের দোষেই তাদের প্রবলেম হচ্ছে। তারা কেন এক্সিম ব্যাংকে টাকা রাখবে? তারা জানতে পারছে যে এক্সিম ব্যাংকের অবস্থা ভালো না। তারা কেন গ্লোবাল ইসলামী ব্যাংকে টাকা রাখবে? তারা কেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে টাকা রাখবে? কারণ এই ব্যাংকগুলোর পরিস্থিতি ভালো না, তারা জানতে পারছে। না জানলে গুগল করবে, না জানলে যারা ভালো আছে, যারা জানাশোনা মানুষ আছে তাদের কাছে জেনে টাকা রাখবে। ও আমি লোভে পড়ে টাকা রেখে দিলাম এবং পরবর্তীতে আন্দোলন করবো, এটা ঠিক না। যদিও বাংলাদেশের সিস্টেম খারাপ, আমি সরাসরি মানুষকে দোষারোপ করবো না, তবে যেহেতু আপনার দেশের সিস্টেমটা খারাপ, আপনাকে তো সচেতন হয়ে কাজ করতে হবে। আপনি জন্মগ্রহণ করেছেন ভুল দেশে, এটা আপনাকে মানতে হবে। তাহলে যেহেতু আপনার ভুল না, এটা আপনি জন্মগ্রহণ করে ফেলছেন, তাহলে আপনার উচিত হবে আপনাকে বুঝে শুনে কাজ করা। কোনো একটা কাজ করলে অবশ্যই ভাবতে হবে আমি এটা কী করছি। তো যাই হোক বন্ধুরা, আমি শেষে এতটুকুই বলবো যে আপনি আপনার টাকা ব্যাংকে রাখতে পারেন। বাংলাদেশের সব ব্যাংক দেউলিয়ার পথে যায়নি, অনেক ব্যাংক আছে সুস্থভাবে চলাফেরা করছে। যখন আপনি আপনার আমানতটা রাখবেন,
দেখে শুনে রাখবেন যে কোন ব্যাংকে রাখলে আপনার আমানতটা ঠিক থাকবে, কোন ব্যাংকের পরিস্থিতি কেমন সেটার বিষয়ে গুগল করে সার্চ করে রিসার্চ করে আশেপাশের জানাশোনা মানুষের কাছে পরামর্শ নিয়ে তারপর রাখবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিওটি যদি সামান্য এবং ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।